তাহলে আমরা শুরু করি নাকি? অল্প কিছুক্ষণ নেই, তারপর আবার রেস্ট টেস্ট ইয়ে আছে, আবার সন্ধ্যার পর আবার একটা ইয়ে আছে, ওয়েবিনার আছে তো। আচ্ছা, তাহলে আরেকটা যদি কেস আমরা দেখি, সেটা হলো যে 40 years old gentleman present with ischemic heart disease with blood pressure BP 150 by 100 millimeter mercury. His ejection fraction is 40%. How this gentleman should be treated? তাহলে এখানে দেখো যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোর মধ্যে একটা হলো যে পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, এক নাম্বার 2 হলো পেশেন্ট হ্যাজ ইসকেমিক হার্ট ডিজিজ, তার মানে দেয়ার ইজ সাম কম্পেলিং ইন্ডিকেশনস। ইসকেমিক হার্ট ডিজিজ হলে আমরা কি কি ধরনের ওষুধ আসলে ইউজ করব, এটা হলো এভিডেন্স কি বলে, আমাদের এভিডেন্স মানে বিভিন্ন রিসার্চ কি বলে। আর ইএফ হলো ইজেকশন ফ্র্যাকশন 40%, মানে রিডিউস ইজেকশন ফ্র্যাকশন আছে ডিউ টু ইসকেমিয়ার জন্য, ইসকেমিক হার্ট ডিজিজের জন্য। এটাই হলো যে কনসিডারেশন পয়েন্ট যেগুলো আমরা বলতেছিলাম, যে সেখানে কনসিডার পয়েন্ট কি কি, যে স্টেজ অফ হাইপারটেনশন কি, কোন স্টেজে আছে, তারপরে কমপ্লেন ইন্ডিকেশন কি আইএসডি, আর কাউন্টার ইন্ডিকেশন ইজেকশন ফ্র্যাকশন 40%, হার্ট ফেলিয়ার রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, এরা যেহেতু ইজেকশন ফ্র্যাকশন কম, নরমাল হলো 50% উপরে থাকে, 55% থাকে অ্যারাউন্ড, বা 50% উপরে থাকে। আর যেহেতু স্যার ইএফ আর এইচএফ আর ইএফ এইগুলো কি? আচ্ছা, এটা হলো হার্ট ফেলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন। এইচ মানে হার্ট, এফ হলো ফেলিয়ার, আর ছোট আর হলো রিডিউস, আর ইএফ হলো ইজেকশন ফ্র্যাকশন। মানে হার্ট ফেলিয়ার বিভিন্ন ধরনের হতে পারে, হার্ট ফেলিয়ার ইজেকশন ফ্র্যাকশন নরমাল হতে পারে, আবার হার্ট ফেলিয়ার ইজেকশন ফ্র্যাকশন কমেও যেতে পারে। আবার নরমাল ইজেকশন ফ্র্যাকশন দিয়ে হার্ট ফেলিয়ার, সেটা আমরা ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার বলি, আর রিডিউস ইজেকশন ফ্র্যাকশন দিয়ে যেটাকে আমরা সিস্টোলিক হার্ট ফেলিয়ার বলি। ঠিক আছে, হার্ট ফেলিয়ারের ক্লাসিফিকেশন দুই ধরনের হয় মূলত আর কি, এটা সিস্টোলিক হার্ট ফেলিয়ার, ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার। যখন ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে সেটাকে আমরা বলতেছি যে রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, আর যেটা সিস্টোলিক ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার তখন ইজেকশন ফ্র্যাকশন নরমাল থাকে। ঠিক আছে, এই জন্য ওটা বলছে এইচ, এফ আর ইএফ। আচ্ছা, তারপর তাহলে এই জিনিসগুলো আমাকে কনসিডার করতে হবে। এখানে দেখো এই যে আমাদের যে এভিডেন্স আছে, এভিডেন্স কি বলে, যদি ইন অ্যাডাল্টস উইথ স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড হাইপারটেনশন a blood pressure less than 130/80 mg is recommended, অর্থাৎ যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে এবং যাদের হাইপারটেনশন আছে তাদেরকে আমরা ব্লাড প্রেশার টার্গেট করব কত, 130/80 মিলিমিটার নিচে আমাদেরকে প্রেশারটা রাখতে হবে। তাহলে এখন আর কমপ্লেইং ইন্ডিকেশন কি কি আছে দেখো, এই যে এই 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 রোগীদের ক্ষেত্রে ফার্স্ট লাইন যা গেল, আমাদের সাধারণত আমরা বিটা ব্লকার চুজ করব। যদি বিটা ব্লকার যদি টলারেট করতে না পারে, তাহলে আমরা ডাইহাইড্রোপায়োডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে হলো ডিলটিজিয়াম, ভেরাপামিল এই গ্রুপের ওষুধটা চুজ করবো। ঠিক আছে, এই হলো তারপরে। আর যেহেতু তার ইজেকশন ফ্র্যাকশনটা কম আছে, তার মানে তার ইসকেমিয়া আছে, ইসকেমিয়ার জন্য যদি আমাকে 8টা ওষুধ চুজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর বা ইআরবি চুজ করবো। কারণ কি, এসি ইনহিবিটর বা ইআরবি কি করে, কার্ডিয়াক রিমডেলিং প্রিভেন্ট করে। অর্থাৎ তার যে ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে, তার মানে তার কন্ট্রাকশন কমে গেছে। কন্ট্রাকশন কমে গেলে দেয়ার ইজ সাম মাসেল ড্যামেজ, যেহেতু মাসেল ড্যামেজটা প্রোগ্রেসিভ ইন নেচার, এটা ভবিষ্যতে আস্তে আস্তে বাড়তে থাকে, সুতরাং আমাকে হল্ট করতে হবে এটাকে, যে যাতে আমাদের প্রোগ্রেশনটা না হয়। সুতরাং হল্ট করতে গেলে আমাদের কি করতে হবে, যে এটাকে আমার কিছু ওষুধ আছে যেগুলো এই প্রোগ্রেশনকে হল্ট করে, তার মধ্যে এসি ইনহিবিটর, এআরবি আছে। অর্থাৎ আমরা বিটা ব্লকার আমাদের ফার্স্ট চয়েস, যদি বিটা ব্লকার টলারেট না করতে পারে সেখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেগুলো ডাইহাইড্রোপায়োডিন, যেগুলো বললাম ভেরাপামিল, ডিলটিজিয়াম এই গ্রুপের ওষুধ দেবো। আর যদি এরকম তারপরে আমার সেকেন্ড গ্রুপের ওষুধ আমাকে সেক্ষেত্রে চুজ করতে হবে, যদি প্যালেশন টলারেট করে তাহলে এসি ইনহিবিটর বা এআরবি দেবো। আচ্ছা, তারপরে হলো এটা একই স্যার ভাবে এই ডাটার মধ্যে মানে হচ্ছে এসবিপি বিআর, আরডিপি বিআর এগুলো বলতে কি বোঝানো হয়েছে? কোনটা? এসআইএসডি স্যার আগের চারটায়। কোনটা? স্যার আগেরটায় জিডিএমপি আগেরটা। জি স্যার এইটাই স্যার। স্যার এলওই সিও আর মানে মানে শর্ট ফর্ম গুলোর মানেটা যদি কোনটা বলো, কোনটা? স্যার এটা পরেরটা স্যার, ওই টেবিলটা, এই টেবিলে এসআইএসডি যেটা টেবিল। হ্যাঁ, এই যে এসআইএসডি এই টেবিলটা না, তার পরের টেবিলটা স্যার এই যে এসবিপি বিআর। জি আচ্ছা স্যার আচ্ছা, এটা এগুলো হলো এলওই মানে লেভেল অফ এভিডেন্স। এই লেভেল অফ এভিডেন্স হলো বি। ঠিক আছে,
এই লেভেল অফ এভিডেন্স গুলা এগুলো তোমরা একটু এই জিনিসগুলো এই জন্য আমি ইচ্ছা করে উল্লেখ করে নেই যে এটা হলো এই সিওআর এ হলো তোমার মানে ইন্ডিকেশনটা কি লেভেলের আছে, ঠিক আছে, কোন লেভেলের ইন্ডিকেশন আছে, ক্লাস 1 ইন্ডিকেশন না ও ক্লাস 2 জি ইন্ডিকেশন। স্যার। আর লেভেল অফ এভিডেন্স মানে এটার এগেইনস্টে কতগুলো রিসার্চ পেপার আছে, ঠিক আছে। যদি লেভেল অফ এভিডেন্স হলো এ মানে হলো এখানে মেটা অ্যানালিসিস করে এটা প্রুভ করা অনেকগুলো স্টাডি আছে, আবার বি মানে স্টাডি কম আছে, সি মানে আরো কম, এবার ডি মানে হলো অ্যানেকডোটাল, মানে এগুলো কিছু কিছু ভাগ আছে আর কি, ঠিক আছে। ওর উপরে ভিত্তি করে একটা যে ইন্ডিকেশন যেগুলো বলে বা আমাদের যে সাজেশন যেগুলো বলে এই যে এই ওষুধটা আমি দিব কি দিব না, এটাকে স্ট্রেংথেনিং হয়। মানে ধরো একটা ওষুধটা বলছে এই ওষুধটা ধরো করোনার ক্ষেত্রে ধরো বোঝার জন্য বলি, করোনার ক্ষেত্রে তুমি বলা যে ট্রাম্প বললা যে হাইড্রোক্সিক্লোরোকুইন কাজ করে, তুমি যে অনেক রিসার্চ গুলো 8টা 10টা রিসার্চ পেপার করে দেখলা যে না আসলে করোনার উপরে এই হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো রোল নাই, কোনো ভালো মন্দ কিছু হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে, তাহলে তুমি এটাকে উইথড্র করবা, এই ওষুধ দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? তারপরে ধরো হলো ওই যে ইভারমেকটিন, তুমি এখন বললে একজন বলে না ইভারমেকটিন আমি দেখছি খুব ভালো কাজ করে, এটা অ্যানেকডোটাল, আমি আমার এটা বলে অ্যানেকডোটাল, আমার এক্সপিরিয়েন্স আমি শুধু শেয়ার করলাম। আচ্ছা 3-4 জন রিসার্চ করে দেখলো যে না আসলে ইভারমেকটিন কাজ করে, এটা রিসার্চ পেপার একদম রিসার্চ করে যে এক গ্রুপকে ইভারমেকটিন দিচ্ছে আর এক গ্রুপকে দেয় নাই, যাদের ইভারমেকটিন দেওয়া হয়েছে তাদের দেখা গেছে তাদের অল্প দিনে তারা ভালো হয়েছে, তাদের কোনো মর্টালিটি নাই। এইভাবে যদি আমি স্টাডি করি এবং এরকম 3-4-5টা এরকম স্টাডি থাকে তাহলে বলবো হ্যাঁ আমার এটা ইয়ে হয়েছে। কিন্তু যেহেতু এরকম স্টাডি নাই সুতরাং ইভারমেকটিনও এরকম সুনির্দিষ্ট ওষুধ না করোনার জন্য। এই জিনিসগুলো আমরা কোন ওষুধটা বা কোন তোমার সার্জারি বা কোন হলো ইন্টারভেনশনটা কত রোগীর জন্য উপকার হবে সেটা আমি, যেমন ধরো হাইড্রোক্সিক্লোরোকুইন এখন বলতেছে না ভালো হচ্ছে ক্ষতি হচ্ছে, সুতরাং এটাকে উইথড্র করো, তার মানে এটা কন্ট্রাইন্ডিকেশন চলে গেছে। কথা বুঝছো? তাহলে এটা হলো এই যে যেমন আমরা বলি 1 2 2A 2B, জি স্যার। তারপরে 3, এটা এখন 3 তে চলে গেছে। এটা 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 হলো আমাদের ওই তোমার লেভেল অফ এভিডেন্স আর হলো ক্লাস অফ রিকমেন্ডেশন। সিও মানে ক্লাস অফ রিকমেন্ডেশন, ক্লাস রিকমেন্ডেশন কোন ক্লাসে রিকমেন্ড, ক্লাস 1 ক্লাস 2 2A 2B না ক্লাস 3। আচ্ছা এখানে একই কথা বলা হয়েছে যে দেখো যদি হাইপারটেনশন উইথ এই যে স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজ থাকে এবং তাহলে তাকে আমার ব্লাড প্রেশার 130/80 নিচে কমাবো এবং আমাদের প্রিফারেবল ড্রাগ হলো বিটা ব্লকার এবং সাথে এসি ইনহিবিটর বা আরবি যোগ করবো আমরা, এটা আমাদের ক্লাস 1 ইন্ডিকেশন, ঠিক আছে। তো যদি তারপর আমার ব্লাড প্রেশার গোল যদি না হয়, ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইহাইড্রোপারিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব, মানে ভেরোকুম্বাল জিজিয়াম দেবো, ঠিক আছে। তারপর যদি দেখা যায় না ইয়েতে আমাদের বিপি গোল হওয়ার পর যদি তারপর বুকে ব্যথা থাকে তাহলে আমরা ডাইহাইড্রোপারিডিন দিব, আর যদি বুকে ব্যথা না থাকে তাহলে আমরা তখন ওই যে আমরা ফার্স্ট লাইন ড্রাগ যেগুলো কিছু আমরা যোগ করতে পারি, অসুবিধা নেই। এখন হার্ট ফেলার রিডিউস ইজেকশন ফ্র্যাকশন যদি থাকে, ওই যে কথাটা আমি বলতেছিলাম তোমাদের যে এই রোগের কি ইজেকশন ফ্র্যাকশন 40, হার্ট ফেলার উইথ রিডিউস মানে এইচএফ আর ছোট হাতের ইএফ, তার মানে ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে। যদি ইজেকশন ফ্র্যাকশন কমে যায় তাহলে যে বলছে যে যেহেতু মাসেল ড্যামেজ হয়েছে রিমডেলিংটা আমরা বাড়তে দেবো না, সেক্ষেত্রে আমাদের এটা ড্রাগ হলো এই যে ড্রাগ অফ, সেক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ হলো বলছে এসি ইনহিবিটর বিআরবি দিব, আর হলো সেক্ষেত্রে নন হাইড্রোপারিডিন যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে হলে যে তোমার নিফেডিপিন, তারপর তোমার হলো অ্যামলোডিপিন, এইসবের ওষুধ তখন আর দেওয়া যাবে না, সেগুলোকে আমরা বরং এই সব ক্ষেত্রে যাদের ইজেকশন কমে গেছে তাদেরকে আমরা অ্যামলোডিপিন, তারপরে হলো নিফেডিপিন এইসবের ওষুধ, এই গ্রুপের ওষুধ আমরা দিব না, ঠিক আছে। এই যে ক্লাস 3 এই যে লাল দাগ দেওয়া দেখো আছে যে লাল, এই 3 লাল লাল মানে নো বেনিফিট, বরং ক্ষতি হতে পারে ইন্ডিকেশন। আচ্ছা এখানে হলো এই যে ইয়ার কমপ্লেন যে একই কথা দেখানো হয়েছে, কমপ্লেন করে যদি ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট ডাইহাইড্রোপাইরিডিন। আচ্ছা এই যে হার্ট ফেলার বা হার্ট ফেলার উইথ রিডিউসন যদি ক্লাস 3-4 হয় যে কন্ট্রাইন্ডিকেশন আমরা এক্ষেত্রে ইয়ে করে দিব না। তাহলে এইখানে আমরা যে আগের যেটা কেস দেখলাম সেই কেসের মধ্যে আমরা দেখলাম যে পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, পেশেন্ট ইজ ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড পেশেন্ট হ্যাজ reduced ejection fraction, that is LV dysfunction, এটাকে বলে LV systolic dysfunction। সেক্ষেত্রে আমাদের বললাম যে সেক্ষেত্রে যে হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে আমরা চুজ করব যে বিটা ব্লকার ইজ ফার্স্ট চয়েস, না হলে হলো ডাইহাইড্রোপারিডিন ওই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব। সেই যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি তারপরে যদি আমাদের ইয়া হয় যদি ইজেকশন ফ্র্যাকশন কম থাকে তাহলে এসি ইনহিবিটর বিআরবি দিব আমরা, যে আমাদের কার্ডিয়াক রিমডেলকে প্রিভেন্ট করার জন্য। এটা হলো মূল কনসেপশন ওই ওই যে আমাদের কেসটা করলাম সেই কেসটা থেকে।
এখানে দেখো একটা রোগী বলছে যে 45 years old gentleman present with blood pressure 155/95 millimeter mercury, that patient is hypertensive, A1C 9.2, তার মানে হলো রোগী ডায়াবেটিক এবং আনকন্ট্রোল ডায়াবেটিস আছে। হাউ দিস পেশেন্ট শুড বি ট্রিটেড? তার মানে বলতে যাচ্ছে এখানে কোমরবিডিটি হিসাবে আমার হাইপারটেনশনের সাথে আর কি আছে, ডায়াবেটিস আছে। তো যদি ডায়াবেটিস থাকে তাহলে আমার সেক্ষেত্রে কোনো কমপ্লেনিং ইন্ডিকেশন আছে কিনা বা কোন ধরনের ওষুধ আমি সেক্ষেত্রে চুজ করবো অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে, এটাকে বলে কম্পেলিং ইন্ডিকেশন। বলে কম্পেলিং ইন্ডিকেশন বলে, অর্থাৎ আমার যদি যে হাইপারটেনশনের সাথে এমন কোনো রিস্ক ফ্যাক্টর বা এমন কোনো অ্যাডেড কোফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে বা কোমরবিডিটি থাকে, যে কমরবিডিটিকে আমাকে অ্যাড্রেস করতে হবে, যে এমন কোন ওষুধ আছে যে ওষুধগুলা ওই কমরবিডিটিতে ভালো কাজ করবে, আমাকে সেই ওষুধগুলো দিতে হবে। এটা হলো মূল উদ্দেশ্য। এই যে এখানে লেখা আছে ড্রাগ অফ চয়েস আর কমপ্লেন ইন্ডিকেশন, তো ডায়াবেটিস কোনো কিছুই আছে কিনা। যদি এইগুলা গাইডলাইন আমরা দেখি, দেখো এখানে আছে যে NC8 গাইডলাইনের ক্ষেত্রে এই যে ডায়াবেটিস আর সিকেডি প্রেজেন্ট, সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে, এটা অল এজেস সিকেডি প্রেজেন্ট উইথ ডায়াবেটিস যদি থাকে, তাহলে আমাদের যে ব্লাড প্রেশার গোল হবে 140/90 নিচে, আমরা সেক্ষেত্রে এসি ইনহিবিটর বিআরবি আমাদের ড্রাগ অফ চয়েস হবে। এর ক্ষেত্রে অ্যালোন ইন কম্বিনেশন উইথ আদার ড্রাগ, যদি এটাতে যদি একটা দিয়ে আমার কন্ট্রোল হয় ভালো, যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমি অন্য গ্রুপের ওষুধ দিব, কিন্তু আমাকে ফার্স্ট প্রিফারেন্স দিতে হবে এসি ইনহিবিটর অথবা এআরবি। ঠিক আছে? তাহলে আগের এটা থেকে আমরা কি শিখলাম? আগের কেস হিস্ট্রি থেকে আমরা শিখলাম যে যদি পেশেন্ট is hypertensive and is also suffering from diabetes mellitus, then the drug of choice, if the patient is either CKD or not, chronic kidney disease is present, তাহলে তো কোনো কথাই নেই, আমাদের তখন এসি ইনহিবিটর এআরবি দিতেই হবে। বাট অথবা যদি প্রোটিনুরিয়া থাকে, অথবা যদি আমাদের হলো ডায়াবেটিস উইথ হাইপারটেনশন থাকে, তাহলে আমাদের প্রিফারেবল ড্রাগ অফ চয়েস হলো এসি ইনহিবিটর বা এআরবি গ্রুপের ওষুধ। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখলাম যে আইএসডি উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, তারপরে সেকেন্ড কেসটা দেখলাম যে হলো আইএসডি তোমার হলো সরি হাইপারটেনশন উইথ হলো ডায়াবেটিস মেলাইটাস। আর এখন যে কেসটা আছে সেটা দেখো, 56 years old man from Mamansingh suffering from diabetes type 2, তার মানে ডায়াবেটিস আছে, প্রোটিনুরিয়া আছে এবং হাইপারটেনসিভ রোগী, A1C হলো কন্ট্রোল আছে 5.9%, ব্লাড প্রেশার স্টিল হাই 150/95 মিলিমিটার মার্কারি, আর পালস হলো 56 বিট পার মিনিট। তার মানে পেশেন্টের পালসটা একটু কম বলবো না, ব্র্যাডিকার্ডিয়া আছে, মেবি যে the patient is getting beta blocker to control his hypertension, he is getting beta blocker bisoprolol 2.5 milligram daily for the same period। তার মানে এই যে তার যে এই যে ব্র্যাডিকার্ডিয়া আছে, সেই ব্র্যাডিকার্ডিয়া ইজ ডিউ টু যে বিটা ব্লকার। ঠিক আছে? তাহলে এখন আমাদের ওইটা দরকার নাই, বিটা ব্লকার পাচ্ছে সে, পালস কম আছে, যেটা পালস যদি 50 থেকে 60 এর মধ্যে থাকে, এটা নিয়ে আমাদের সমস্যা নাই, এটা আমরা চাই আমাদের ডিজায়ার্ড ইয়ে। কিন্তু আমাদের এটা হলো যে এখন যেটা আছে, পেশেন্ট ইজ স্টিল হাইপারটেনসিভ, স্টিল নট কন্ট্রোলড, আর পেশেন্ট হ্যাজ স্টিল প্রোটিনুরিয়া, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের এটার কোনো ইন্ডিকেশন আছে কিনা, যে এই যে আমাদের কনসিডারেন্ট পয়েন্ট গুলো আমি যেগুলো বললাম, সেক্ষেত্রে দেখো এখানে একটা কথা লেখা আছে যে ডায়াবেটিস যদি থাকে, আমি বললাম যে এসি ইনহিবিটর এআরবি প্রিফারেবল, সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার বা থাইরয়েড লাইক ডায়াবেটিস দেওয়া যায়। থাইরয়েড লাইডোটিস আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যায়, বিটা ব্লকার একটু কম চুজ করতে হবে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে। আর যদি প্রোটিনুরিয়া থাকে তো অবশ্যই আমাদের সেক্ষেত্রে এই যে থাইরয়েড লাইক ডায়াবেটিক্স অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার চেয়ে আমাদের তখন প্রিফারেবল ড্রাগ হবে এসি ইনহিবিটর এআরবি। এই ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করবো এসি ইনহিবিটর বা এআরবি দেওয়ার জন্য, যদি পেশেন্ট ইজ ডায়াবেটিস উইথ প্রোটিনুরিয়া থাকে, উইথ হাইপারটেনশন, মানে হাইপারটেনশন উইথ ডায়াবেটিস উইথ প্রোটিনুরিয়া। এটা হতে পারে, যদি হাইপারটেনশন উইথ প্রোটিনুরিয়া হতে পারে, যে আমাদের ধরো ডায়াবেটিস নাই, প্রোটিনুরিয়া হতে পারে দুইটা, একটা হলো আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোল হাইপারটেনশন, যেন প্রোটিনুরিয়া হতে পারে। কিন্তু আমার যদি আমরা প্রোটিনুরিয়া থাকে বা সিকেডি থাকে উইদাউট ডায়াবেটিস থাকুক বা না থাকুক, তখন আমাদের ড্রাগ অফ চয়েস হলো এসি ইনহিবিটর অথবা এআরবি। আমার এসি ইনহিবিটর ফার্স্ট চয়েস, if patient is intolerant to ACE inhibitor, then we have to switch to ARB। ঠিক আছে? এটা হলো মূল কনসেপশন। তাহলে এসি ইনহিবিটর আমাদের হলো ফার্স্ট চয়েস, যদি এসি ইনহিবিটর টলারেট না করে, যেটা বলে কি ইনটলারেন্ট হতে পারে কি কারণে, একটা হলো যে হতে পারে তাদের কাশি হতে পারে, ইনফেক্টেবল কফ, ড্রাই কফ হতে পারে, আর না হলে পেশেন্টের এনজিওডিমা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা শিফট করে আমরা সেক্ষেত্রে এআরবি তে যাব। আচ্ছা, এখানে একটা মোটামুটি সিম্পল একটা কেস আছে, দেখো, এই 69 years old gentleman presented with 150/80 millimeter mercury,
how this patient should be treated. আচ্ছা তাহলে এখানে ইনফরমেশনটা কি, রোগীর বয়স কত 69, তার মানে আমার 65 ইয়ার্স হবে, তার মানে রোগী হলো এজেড পিপল, ঠিক আছে, সিনিয়র সিটিজেন, এজেড পিপল। এখন হলো 150/80, দেখো নিচের ডায়াস্টোলিক প্রেশারটা নরমাল কিন্তু সিস্টোলিক প্রেশারটা বেশি, তার মানে পেশেন্টের আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, ঠিক আছে, যে পেশেন্টের হলো আইসোলেটেড সিস্টোলিক হাইপার, তাহলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকলে আমাদের কোনো ড্রাগ মানে ইয়ে আছে কিনা, প্রিফার্ড ড্রাগ আছে কিনা। আইএসএস মানে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, আই হলো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এই দেখো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন ডেফিনিশন হলো সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 বা তার চেয়ে বেশি থাকে আর ডায়াস্টোলিকটা যদি 90 কম থাকে। আচ্ছা এই ক্ষেত্রে দেখো যদি রোগীর বয়স 60 ইয়ার্স এর ইয়া হয়, বেশি হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার গোল কি, আমরা সেক্ষেত্রে ব্লাড প্রেশার কত রাখবো, সেক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার গোল হলো 150/90 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেশার হলো 150/90, যদি পেশেন্টের সিকেডি না থাকে, যদি ডায়াবেটিস না থাকে, যদি ডায়াবেটিস আর সিকেডি থাকে তাহলে আবার টার্গেট হলো 140/90, কি যদি সিকেডি বা ডায়াবেটিস না থাকে তাহলে আমাদের টার্গেট হবে সেক্ষেত্রে যে বয়স্ক মানুষ রোগীদের ক্ষেত্রে যাদের বয়স 60 উপরে, যাদের অ্যাথেরোস্ক্লেরোটিক যে হার্ডেনিং হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, যাদের রক্তমেতে বেশি, তাদের জন্য আমাদের তাহলে এটা ইয়ে করবে যে 150/90 নিচে আমাদের সেক্ষেত্রে টার্গেট। দেখো এখানে এই যে ওল্ডার এজ যদি থাকে সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ওল্ডার এজ গ্রুপে কিন্তু রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বেশি হয়, ঠিক আছে, ওষুধ কাজ করতে চায় না। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে কিন্তু অনেক ওষুধ কাজ করতে চায় না, কেন কি জানে, যে আউটিক স্টিফেনিং এন্ড আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, সরি। তাহলে আউটিক স্টিফেনিং, এই যে আউটিক স্টিফেনিং এর জন্য আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তাদের এই যে ওল্ডার এজ গ্রুপে আমাদের কি হয়, যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ঝুঁকি বেশি থাকে, ঠিক আছে, তাদের প্রেসার কন্ট্রোল হওয়াটা কিন্তু ডিফিকাল্ট, যেহেতু ওই যে আর্টেরিয়াল হার্ডেনিং হয়, তাদের হলো যে আমাদের যে রক্তনালী যে বলে রেডিয়াল আর্টারি, তারপর হলো তোমার হলো ব্রাকিয়াল আর্টারি, এগুলোতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে শক্ত হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন থাকে ড্রাগ অফ চয়েস কি, তাই না, আমরা এই যে যদি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস হলো থাইরয়েড লাইক ডায়াবেটিক্স অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিশেষ করে আমলোডিপিন বা সিলনিডিপিন এই গ্রুপের বা নিফেডিপিন, এগুলো হলো আমাদের ড্রাগ অফ চয়েস। যদি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের ক্ষেত্রে বলতে অন্যান্য ওষুধ খুব সহজে কাজ করতে চায় না, কোন ওষুধগুলো ভালো কাজ করে সেটা হলো যে ডায়াবেটিক্স, যেটা বলি থাইরয়েড লাইক ডায়াবেটিক্স, অথবা আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এর মধ্যে হলো নিফেডিপিন আর হলো ওই আমলোডিপিন এই গ্রুপের ওষুধ। দেখো আমাদের আরেকটা পেশেন্ট ইয়ে আছে যে 45 years old man presented with blood pressure 160/95 millimeter mercury with serum creatine 1.9 milligram per dl। এখন ওই রোগীটা কি হাইপারটেনসিভ আছে আর সিরাম ক্রিয়েটিনিন কি নরমালি বাড়তে 1.6 থেকে 0.7 থেকে 1.2 বা 1.1 পর্যন্ত, বা কোনো কোনো ক্ষেত্রে 1.3 পর্যন্ত নরমাল থাকে, এর ক্রিয়েটিন 1.9, তার মানে কি ক্রনিক রেনাল ডিজিজ আছে, তার মানে ক্রনিক কিডনি ডিজিজ আছে, সিকেডি আছে। ক্রনিক কিডনি ডিজিজ থাকলে আমাদের তাহলে কমপ্লেন ইন্ডিকেশন কি, যে কথা আমি বারবার করে বলতেছি, ক্রনিক কিডনি ডিজিজ থাকলে আমাদের টার্গেট ব্লাড প্রেশার হলো 140/90 সব রোগীদের ক্ষেত্রে, আর সিকেডি থাকলে আমাদের ড্রাগ অফ চয়েস বলছে এসি ইনহিবিটর বা এআরবি আমাদের ড্রাগ অফ চয়েস, যেটা আমরা হয়তো এই দেখো এখানে লেখা আছে, এই যে এখানে এগুলো এভিডেন্স, যে লেভেল অফ এভিডেন্স আছে বা ক্লাস অফ রিকমেন্ডেশন যেটা যে এখানে দেওয়া আছে, সেখানে যাই হোক না কেন আমাদের যদি সিকিউরি থাকে সাথে যদি প্রোটিনুরিয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যদি 130/80 আছে, এটা আসলে আমাদের আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বা আমেরিকান হাইপারটেনশন গাইডলাইনের, কিন্তু আমরা যেটা ফলো করি বেশি ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন বা জেএনসি 6 জেএনসি 8, এটা হিসাবে আমাদের 140/90 মিলিমিটার মার্কারি হবে, হ্যাঁ, টার্গেট ব্লাড প্রেশার গোল। আর যদি সিকেডি থাকে সাথে যদি প্রোটিনুরিয়া থাকে বা না থাকে, আমাদের ড্রাগ অফ চয়েস হলে এসি ইনহিবিটর বা এআরবি, এটা হলে একদম মুখস্থ করে ফেলতে হবে। কিডনির সমস্যা আছে সাথে প্রোটিনুরিয়া আছে বা যদি ডায়াবেটিস থাকুক না থাকুক, আমাদের ড্রাগ অফ চয়েস হলে এসি ইনহিবিটর বা এআরবি, এই কথাটা এখানে লেখা আছে। এই দেখো এখানেও যে সংক্ষেপে দেওয়া আছে যে ব্লাড প্রেশার গুলো 130/80, এটা হলো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি থেকে নেওয়া, কিন্তু আমাদের ইয়ে হিসাবে ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন হিসাবে 140/90 মিলিমিটার মার্কারি।
আর সাথে যদি অ্যালবুমিনিয়া থাকে, যদি অ্যালবুমিনিয়া থাকে তাহলে এসি ইনহিবিটর দিব, এসি ইনহিবিটর যদি টলারেট করতে না পারে ডিআরবি দিব, ঠিক আছে। আর যদি হলো যদি আমাদের অ্যালবুমিনিয়া না থাকে বলে সিকেডি থাকে শুধু, সেক্ষেত্রে যদি এটা চয়েস, তারপর সেক্ষেত্রে আমরা অন্য যে কোনো ফার্স্ট লাইন ড্রাগ দিতে পারি, যেমন থাইরয়েড ডায়াবেটিস বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা আমরা দিতে পারি। এখানে একটা কথা আছে, যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় কোনো রোগীর, সেই কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের সাথে ড্রাগ অফ চয়েসটা আসলে কি, কিডনি ট্রান্সপ্লান্ট যদি করা হয় সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলে অ্যামলোডিপিন গ্রুপের যে ওষুধগুলো আছে, এই অ্যামলোডিপিন গ্রুপের ওষুধটা আসলে আমাদের ড্রাগ অফ চয়েস, কারণ এটা বলছে ইমপ্রুভ জিএফআর করে এবং কিডনি সার্ভাইভাল বাড়ায়। তাহলে আমরা একটা জিনিস মুখস্থ করে নিই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব তাদেরকে যদি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদেরকে আমরা তাহলে কোন ওষুধটা দিব প্রিফারেবল, সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কোনটা কি আমলোডিপিন বা নিফেডিপিন এই গ্রুপের ওষুধ দিব, ঠিক আছে। আচ্ছা আরেকটা কেস দেখি আমরা, সেটা হলো a 40-year-old gentleman presented with blood pressure 180 বা 110 millimeter mercury with proteinuria। তার মানে এখানে পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, কোন স্টেজ আছে তোমরা লিখে ফেলো চ্যাট বক্সের মধ্যে, 180 বা 110 millimeter mercury, তার মানে এটা গ্রেড 3 বা স্টেজ 2, মানে এই জেনসিস 8 হিসাবে স্টেজ 2। আর যদি আমরা ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন গাইডলাইন হিসাবে ধরি তাহলে আমাদের গ্রেড 3 হাইপারটেনশন, ওর সাথে প্রোটিনুরিয়া আছে। যে বারবার করে বলছে যে প্রোটিনুরিয়া থাকে, আমাদের প্রোটিনুরিয়া কমানোর জন্য ড্রাগ অফ চয়েস হলে এসি ইনহিবিটর বা এআরবি। এসি ইনহিবিটর বা এআরবি আমাদের কি করে প্রোটিনুরিয়া কমায়, এই জন্য আমাদের ওই গ্রুপের ওষুধটা ড্রাগ অফ চয়েস। এই জন্য কমপ্লেনিং ইন্ডিকেশন কি প্রোটিনুরিয়া, এখানে যে কনসেন্ট্রেশন পয়েন্টের মধ্যে আমাদের কমপ্লেনিং ইন্ডিকেশন, কমপ্লেনিং মানে যেটা থাকলে আমাদেরকে নির্দিষ্ট ধরনের ওষুধ দিতে হবে, এটা বলে কমপ্লেনিং ইন্ডিকেশন, এটা প্রোটিনুরিয়া। এই যে এখানে ওই স্লাইডটাই আছে, যদি অ্যালবুমিনিয়া বা প্রোটিনুরিয়া থাকে তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হলে এসি ইনহিবিটর, যদি এসি টলারেট না করে তাহলে আরবি। এটা দেখো আরেকটা পেশেন্ট, যে আরেকটা ভদ্রলোক যে ব্লাড প্রেশার হলো 170/100 মিলিমিটার মার্কারি উইথ হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে সেখানে আমরা একটু চুজ করতে, এটা উদ্দেশ্য হলো যে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাহলে সেক্ষেত্রে কোন ওষুধ আমাদের চয়েস প্রিফারেবল আছে কিনা, বা কোন ওষুধ আমাদের কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, কোন ওষুধগুলো আমরা দিব কিনা যেগুলো আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা বাড়াইতে পারে কিনা, এই মেসেজটা দেওয়ার জন্য আসলে এই কেসটা। যেমন এখানে কি হবে, স্টেজ অফ হাইপারটেনশন স্টেজ 2, কন্ট্রাইন্ডিকেশন হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে যে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে রোগীর ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, সুতরাং আমরা কোন ধরনের ওষুধ দিব না। তোমরা সবাই জানো যে বিটা ব্লকার যদি থাকে, বিটা ব্লকার গ্রুপের ওষুধ আমরা এই যে কন্ট্রাইন্ডিকেশন, দেখো এখানে কন্ট্রাইন্ডিকেশন, এই যে কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন দেওয়াই যাবে না, সেটা হলে অ্যাজমা। তবে এখনকার নতুন যেসব বিটা ব্লকার আসছে, নেভিবোলোল, বিসোপোরোল বলা হয়, এগুলো বিটা কেটে দেওয়া যায়, কারণ এগুলো হাইলি সিলেক্টিভ বিটা ব্লকার। আমাদের সাথে যেতে বললে ব্রঙ্কিয়াল যে ট্রি বলে আর কি, হ্যাঁ, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল যেটা আছে, এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের যে রিসেপ্টর থাকে সেটা বলে বিটা 2 রিসেপ্টর। এখন আমাদের যে সাধারণত যে এখনকার নতুন যেসব আসছে সেটার বিটা 1 হাইলি সিলেক্টিভ বিটা 1 ব্লকার। সুতরাং এই যে নেভিবোলোল বলো বা বিসোপোরোল বলো, এগুলোর উপর ওষুধকে বলা হয় যে অ্যাজমা অ্যাগ্রিভেট করে না, ঠিক আছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের বিটা ব্লকার আমাকে পারতপক্ষে যা অ্যাভয়েড করা ভালো আর কি। কিন্তু যদি দিতেই হয় একান্ত, কেন এমন তো আছে কিছু কমপ্লেন্টিকেশন, যেমন আইএসডি অথবা অ্যাট্রাল ফিব্রিলেশন, আমাকে বিটা ব্লকার চুজ করতে পারলে ভালো, তখন আমরা কোন বিটা ব্লকার চুজ করব, সেক্ষেত্রে আমরা নেভিবোলোল বা বিসোপোরোল গ্রুপের আমরা ওই ইয়েটা চুজ করব, বিটা ব্লকার চুজ করব। ওকে, আচ্ছা আরেকটা যদি আমরা কেস দেখি, দেখো 75 ইয়ার্স ওল্ড ম্যান, আমার বয়স্ক মানুষ, প্রেজেন্টেড উইথ ব্লাড প্রেশার 170/100 মিলিমিটার মার্কারি উইথ হিস্ট্রি অফ বিইপি। বিইপি মানে হলো বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। বেনাইন এনলার্জমেন্ট, আপনার প্রোস্টেট মেগালি আছে, তার প্রোস্টেট বড় হয়েছে। এই প্রোস্টেট বড় হওয়ার জন্য আমাদের ব্লাড আর আউটফ্লো অবস্ট্রাকশন বলে, বু বলে টার্ম আছে, বি ডবল ও বু। বু মানে ব্লাড আর আউটফ্লো অবস্ট্রাকশন হচ্ছে, আমাদের ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন পাস করতে পারতেছে না, পেশাব আটকে আটকে যায়। এই কারণে তার পিভিআর হচ্ছে সিগনিফিক্যান্ট। পিভিআর মানে পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন, পিভিআর মানে পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন। পোস্ট ভয়েড মানে পেশাব করার পরে যেটা রেসিডুয়াল ইউরিন যেটা থাকে যায় সেটা বলে পিভিআর, পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন। হাউ দিস পয়েন্ট শুড বি ট্রিটেড। তার মানে এইটাকে আমরা এটা বলতে চাচ্ছি যে এমন কোন ড্রাগ আছে কিনা যে ড্রাগটা প্রোস্টেটের উপরেও কাজ করে, পোস্টেটকে রিল্যাক্স করে, বা পোস্টের মেগালি যেটা কমায় দেয়, সাইজ ছোট করে, আবার এটা করে হলো আমাদের ব্লাড প্রেশারও কমায়, এমন ধরনের কোন ওষুধ আছে কিনা আমরা দেখি এগুলা। দেখ এখানে লেখা আছে কথা, যে আমি দাগ দিয়ে দিচ্ছি যে আলফা ব্লকারস মে অলসো বি রিকোয়ার্ড ইন স্পেসিফিক ইন্ডিকেশন, দ্যাট ইজ দ্য ট্রিটমেন্ট অফ সিম্পটোম্যাটিক প্রোস্টেটিক হাইপারট্রফি।
অর্থাৎ আলফা ব্লকার যদি আমাদের আলফা ব্লকার কি করে প্রোস্টেটে যেটা এনলার্জমেন্ট হয় সেটাকে কমায়, আর সাথে সাথে আলফা ব্লকার আমাদের পেরিফেরাল ভাসোডাইলেটর করে, পেরিফেরাল ভেসেলকে ডাইলেট করে। আমরা জানি কি ব্লাড প্রেশার সমান হলো কার্ডিয়াক আউটপুট টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে যে ওষুধগুলো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায়, যেমন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, বা হলো ভ্যাসোডাইলেটর যেগুলো পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায়, সেই ওষুধগুলো আমাদের ব্লাড প্রেশারও কমায়। সুতরাং আলফা ব্লকার গুলো আমাদের যেমন প্রাজোসিন নামে পাওয়া যায়, এই আলফা ব্লকার গুলা আমাদের কি প্রোস্টেটের কাজ করতেছে, সাথে হলো আমার ব্লাড প্রেশার কমাচ্ছে। বয়স্ক রোগী প্রোস্টেটের সমস্যা, তখন আমরা তাহলে কোন রোগের ওষুধ আমরা চুজ করবো, সেক্ষেত্রে আমরা আলফা ব্লকার চুজ করবো। আচ্ছা, এখন আমরা আসি যে প্রেগন্যান্সি রিলেটেড হাইপারটেনশন নিয়ে। সেটা হলো যে 30 years old preemie gravida presented with blood pressure 145/95 millimeter mercury in her second trimester, how this patient should be treated? এটা পেশেন্টকে কিভাবে আমরা ট্রিট করবো? কি সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদের তার ব্লাড প্রেশার আমরা পাচ্ছি 155/90 মিলিমিটার মার্কারি। এই ক্ষেত্রে আমরা দেখবো হাইপারটেনশনের ক্ষেত্রে প্রেগন্যান্সি ক্লাসিফিকেশন কি, আমরা কি তার ট্রিটমেন্ট কি দিব, এগুলো আমরা ইয়েতে দেখতেছি। এখন এই ক্লাসিফিকেশন করতে যে আমাদের যে জিনিসগুলো আমরা দেখি, ধরো আমরা সেক্ষেত্রে একটা বেডে হলে 20 সপ্তাহ আমরা ভাগ করি। কোন একটা কনসেপ্ট 20 সপ্তাহ যদি পরে যদি হাইপারটেনশন ধরা পড়ে একটা জিনিস, আর 20 সপ্তাহ আগে যদি আমার হাইপারটেনশন ধরা পড়ে সেটা হলো আর একটা জিনিস। যদি 20 সপ্তাহ আগে আমার 20 সপ্তাহ বা তার আগে যদি হাইপারটেনশন ধরা পড়ে তারকে আমরা বলি ক্রনিক হাইপারটেনশন, ঠিক আছে, ক্রনিক হাইপারটেনশন। আবার 20 সপ্তাহ পরে যদি আমাদের হাইপারটেনশন ধরা পড়ে সেটাকে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশন। আবার এটা ধরো আমরা জেস্টেশনাল হাইপারটেনশন হলো, এখন যদি আমাদের দেখা যায় হাইপারটেনশন ধরা পড়লো কিন্তু প্রোটিনিউরিয়া আছে, পেশাবের সাথে প্রোটিন যাচ্ছে, সাথে আমার হাইপারটেনশন আছে, মানে 20 সপ্তাহ পরে ধরা পড়লো, তাহলে সেই ক্ষেত্রে যদি প্রোটিন ধরা পড়ে তাহলে আমাদেরকে এটা বলে প্রি-এক্লাম্পসিয়া। তাহলে প্রি-এক্লাম্পসিয়া কি জিনিস? প্রি-এক্লাম্পসিয়া হলো জেস্টেশনাল হাইপারটেনশন, মানে হাইপারটেনশন ডায়াগনোসড আফটার 20 উইকস অফ প্রেগন্যান্সি, অথবা হাইপারটেনশন ডেভেলপড আফটার 20 উইকস অফ প্রেগন্যান্সি, 1 নাম্বার পয়েন্ট। এবং 2 নাম্বার পয়েন্ট, পেশেন্ট হ্যাজ প্রোটিনিউরিয়া। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো কি, বলবো হলো প্রি-এক্লাম্পসিয়া। আর যদি সাথে সাথে আমাদের এই যে প্রোটিনিউরিয়া থাকে, তারপরে আমি বললাম যে আমাদের জেস্টেশনাল হাইপারটেনশন থাকলো, এবং সাথে যদি খিঁচুনি থাকে, সিজার থাকে, কনভালশন থাকে, তাহলে সেটাকে বলতেছি আমরা এক্লাম্পসিয়া। তাহলে প্রি-এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, জেস্টেশনাল হাইপারটেনশনের পার্থক্য তোমরা বুঝছো কিনা? যে জেস্টেশনাল হাইপারটেনশন মানে হলো প্রেগন্যান্সি 20 সপ্তাহ পরে প্রেশার যদি ধরা পড়ে, তাহলে সেটাকে আমরা বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন। এখন প্রেশার ধরা পড়া জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে যোগ যদি প্রোটিনিউরিয়া থাকে, তাহলে আমরা বলতেছি এটা যে প্রি-এক্লাম্পসিয়া। আর প্রি-এক্লাম্পসিয়ার সাথে যদি আবার কনভালশন থাকে, তাহলে সেটাকে বলবো আমরা এক্লাম্পসিয়া, ঠিক আছে। তাহলে এইটা জিনিসটুকু আমাদের ক্লিয়ার হতে হবে। আবার এক্লাম্পসিয়ার মধ্যে আবার দুইটা ভাগ আছে, হলো মাইল্ড এক্লাম্পসিয়া, সিভিয়ার এক্লাম্পসিয়া। যদি মাইল্ড এক্লাম্পসিয়াতে প্রেশার অল্প বাড়বে যদি 140/90 উপরে থাকে, আর যদি সিভিয়ার এক্লাম্পসিয়াতে আমাদের হলো এই যে প্রেশার বাড়তে থাকবে 160/110 এর বেশি থাকবে। আর প্রোটিন যেটা যাবে বলছি, সেই প্রোটিনটা 5 গ্রামের 24 আওয়ার্সে 5 গ্রামের কম গেলে যাবে হলো মাইল্ড প্রি-এক্লাম্পসিয়াতে। আবার সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়াতে হলো আমাদের 5 গ্রাম পার 24 আওয়ার্সে এটা বেশি যাবে, 24 আওয়ার্সে 5 গ্রামের চেয়ে বেশি যাবে। এই হলো মূল জিনিস। তাহলে আমরা এখান থেকে যে প্রেগন্যান্সি রিলেটেড, হাইপারটেনশন রিলেটেড কয়টা জিনিস শিখলাম, সেটা হলো যদি 20 সপ্তাহ আগে যদি প্রেগন্যান্সি যদি হাইপারটেনশন ডেভেলপ করে তাকে আমরা বলি ক্রনিক হাইপারটেনশন। 20 সপ্তাহ আগে প্রেগন্যান্সি থাকে, আর যদি হলো আমার হাইপারটেনশন ডেভেলপ করলো সাথে যদি আবার প্রোটিনিউরিয়া থাকে 20 সপ্তাহ আগে যদি হয়, তাহলে আমরা এটাকে বলি প্রি-এক্লাম্পসিয়া উইথ ক্রনিক হাইপারটেনশন, অথবা প্রি-এক্লাম্পসিয়া অন ক্রনিক হাইপারটেনশন। আচ্ছা, 20 সপ্তাহ পরে যদি আমাদের হাইপারটেনশন ধরা পড়ে তাকে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশন। 20 সপ্তাহ পরে হাইপারটেনশন ধরা পড়লো, মানে জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে যদি আমাদের জেস্টেশনাল হাইপারটেনশনের সাথে যদি আমাদের এই যে প্রোটিনিউরিয়া থাকে, তাহলে সেটা বলছে আমরা প্রি-এক্লাম্পসিয়া। আর এটার সাথে যদি আমাদের আবার কনভালশন থাকে, তাহলে এটাকে বলতেছি আমরা এক্লাম্পসিয়া। এই হলো তোমাদের মূল জিনিসটুকু বোঝার আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, এখন যদি আমাদের বলা আছে যে যদি বিশেষ করে যদি আমাদের টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, যদি প্রোটিনিউরিয়া না থাকে, তাহলে আমরা জেস্টেশনাল হাইপারটেনশন যদি হয় তাহলে আমরা চিকিৎসা কখন দিব? বলছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 এর বেশি হয় আর ডায়াস্টোলিক প্রেশার যদি 90 এর বেশি হয়, তাহলে আমরা ওষুধ শুরু করব। তার আগে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কথা হলো যে প্রেগন্যান্সি রিলেটেড সময় আমরা 140/90 বেশি না হলে আমরা ওষুধ ততক্ষণ শুরু করব না। যদি আবার প্রোটিনিউরিয়া থাকে, তাহলে আমরা
যে সরি আমি একটু বলতেছি, যদি প্রোটিনুরিয়া থাকে তাহলে 140/90 তে আমরা ওষুধ শুরু করব। আর যদি প্রোটিনুরিয়া না থাকে, শুধু যদি প্রেগন্যান্সি হাইপারটেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমি 150, আবার 95 মিলিমিটার না হলে আমরা ওষুধ শুরু করব না। অর্থাৎ আমাদের যদি শুধুমাত্র হাইপারটেনশন থাকে, যদি প্রোটিনুরিয়া আগের অর্গান ড্যামেজ না থাকে, মানে কিডনি ইনভলভমেন্ট না থাকে, তাহলে আমরা 150/95 না হলে আমরা ওষুধ শুরু করব না, সেক্ষেত্রে শুধু লাইফস্টাইল মডিফিকেশন করব। আর যদি প্রোটিনুরিয়া থাকে তাহলে 150/90 হলেই আমরা ওষুধ শুরু করব। এখন সেক্ষেত্রে আমরা কোন কোন ওষুধগুলো আমরা চুজ করব, সেক্ষেত্রে বলে আলফা মিথাইল ডোপা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর ল্যাবেডোলোল। দিজ আর দ্য প্রিফার্ড চয়েস অফ ড্রাগ ইন হাইপারটেনশন বা জেস্টেশনাল হাইপারটেনশন। ঠিক আছে, এগুলোকে বলছে আমরা মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা, ল্যাবেডোলোল আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আর প্রেগন্যান্সিতে কি দিব না, কোনটা কোনটা ইন্ডিকেশন, সেটা এস ইনহিবিটর, এআরবি, এটা হলো একদম অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ইন প্রেগন্যান্সি, এনি টাইম ইন দ্য প্রেগন্যান্সি। এই যে লেখা আছে জেসি ইনহিবিটর, এআরবি আর ডাইরেক্ট ইনহিবিটর, সেগুলো আমাদের একদম নট রিকমেন্ডেড ইন প্রেগন্যান্সি। আর আমরা কখন প্রেগন্যান্সি রিলেটেড রোগীদের হাসপাতালে ভর্তি দেবো, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 170 এর উপর হয় আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 110 এর উপরে হয়, তাহলে রোগীকে অবশ্যই আমাদের হসপিটালে অ্যাডমিশন দিতে হবে। আর যদি সিভিয়ার হয়, এই রোগীর ক্ষেত্রে যাদের হাসপাতালে অ্যাডমিশন দিলাম, তাদের আমরা ওরালি ট্রিটমেন্ট দিব। তাদের প্রেশার কমানোর জন্য আমরা আইভি ড্রাগ ইউজ করবো, আইভি ল্যাবেটোলোল পাওয়া যায়, তারপরে হলো এই মূলত আমরা আইভি ল্যাবেটোলোলটা ইউজ করব, অথবা সেক্ষেত্রে আমরা নিফেডিপিন ইউজ করতে পারি। আর যদি কনভালশন শুরু হয়, মানে অর্থাৎ এক্লাম্পসিয়া শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আইভি ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে হবে। আর যদি তখন যদি পেশেন্ট আবার হার্ট ফেলার ডেভেলপ করে বা এই যে পালমোনারি কনজেশন ডেভেলপ করে, পালমোনারি ইডিমা ডেভেলপ করে, তাহলে আমরা আইভি নাইট্রেট, এই সব রোগের ক্ষেত্রে আমরা আইভি নাইট্রেট ইউজ করব। এখন যদি পেশেন্টের জেস্টেশনাল হাইপারটেনশন বা মাইল্ড প্রি এক্লাম্পসিয়া হয়, এই এক্লাম্পসিয়াটা কিন্তু কম প্রি এক্লাম্পসিয়া হয়, তাহলে আমাদের 37 উইকসে আমরা প্রেগন্যান্সি টার্মিনেট করব। ঠিক আছে, 37 উইকসে বাচ্চা ম্যাচিউর হয়ে যায়, আমরা সেক্ষেত্রে 37 উইকসে আমরা হলো এটা টার্মিনেট করব। আর যদি দেখা যায় যে না, প্রি এক্লাম্পসিয়ার সাথে আমাদের আরো কিছু এক্লাম্পসিয়ার ফিচার ডেভেলপ করছে, মানে খিঁচুনি হচ্ছে বা ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে আর কোনো কথা নেই, তখন যেই সময় হবে তখনই টার্মিনেট করতে হবে। টার্মিনেট না করলে, মানে এক্লাম্পসিয়া হলে আমাকে প্রেগন্যান্সি তখনই টার্মিনেট করতে হবে। যদি টার্মিনেট না করি তাহলে আমাদের কিন্তু করা যাবে না, তখন মাও বাঁচানো যাবে না, বাচ্চাও বাঁচানো যাবে না। তখন এক ক্ষেত্রে একটা হলে সেটা মাকে বাঁচাইতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রেগন্যান্সি টার্মিনেট, সেটা যদি 30 উইকস হয়, 32 উইকস হয়, 36, কোনো ডাজন্ট ম্যাটার। সেক্ষেত্রে আমাদের প্রেগন্যান্সি টার্মিনেশন ইজ দ্য অনলি ট্রিটমেন্ট টু ট্রিট এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া ট্রিটমেন্ট করার জন্য আমাদের টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি হলো মেইন ট্রিটমেন্ট, আর সাথে ব্লাড প্রেশার কন্ট্রোল তো আছেই। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা আমি বলতেছি, এসি ইনহিবিটর, এআরবি প্রেগন্যান্সিতে একদম কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটু দিকে আসছে, 6 মিনিট আছে। তোমাদের কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কারণ আমরা মোটামুটি আলোচনা করছি। আর 4-5টা যে কেস আছে, পরে আমরা আরেকদিন ক্লাস আছে, ইসিজির একটা ক্লাস বাকি আছে, আর নেক্সট আমাদের ডিব্যাসের ক্লাস আছে। এই যে ডিব্যাসের সাথে তখন ইনশাল্লাহ আমি ওই ক্লাসগুলো আবার এই যেগুলো বাকি থাকতেছে সেগুলো নিয়ে নিবো। কয়টা 3-4টা কেস মানে বাকি আছে, 4-5টা মতো, তখন নিয়ে নিবো, অসুবিধা নেই। এক সময় 5 মিনিট আর 36 সেকেন্ড আছে। সুতরাং তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আমি স্লাইড শেয়ার স্টপ করে দিচ্ছি। কোশ্চেন থাকলে বলো। শাহনাজ সুলতানা, অনন্যা শেখ, মুঞ্জেরিন অনিতা, মেহেজাবিন স্বর্ণা, অভিজিৎ সরকার, আফরা অনিকা, অলি, কানিস ফাতেমা, নুসরাত জাহান। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো এখন ফ্রিলি, যেহেতু আমরা একটু র্যাপিডলি যাই, তোমাদের তো কোনো জিনিস বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা কোশ্চেন থাকলে করো, কোশ্চেন করো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে অফ করে দিব, ওই রাতে আবার আমার একটা লেকচার আছে তো। স্যার, আমরা ডাইউরেটিক্সটা মানে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? আচ্ছা, ডায়াবেটিক্সটা আমাদের থায়াজাইড লাইক ডায়াবেটিক্স বলে। ঠিক আছে, আমরা মূলত যে থায়াজাইড ডায়াবেটিক্স বা যে স্পাইনোল্যাকটোন ব্যবহার করি, ওই থায়াজাইড ব্যবহার করি, সেটা আসলে ঠিক না। আমাদের অ্যান্টি হেপাটাইটিস হিসাবে প্রপার্টি হলো যে থায়াজাইড লাইক ইন্ডাপামাইড, তোমার নাম শুনে থাকবা, হাইড্রোক্লোরোথ্যালোডন, এটা হাইড্রোক্লোরোথ্যালোডন যেটা আছে এইটা, আর হলো আমাদের ক্লোরথ্যালিডনও বলে, অথবা আর হলো এই যে ইন্ডাপামাইড, এগুলোকে বলা হয় থায়াজাইড লাইক, মানে এটা থায়াজাইডের মতো দেখতে, কিন্তু তার আরো অন্যান্য প্রপার্টি, অ্যান্টি হেপাটাইটিস প্রপার্টি আছে। ঠিক আছে, এই জন্য তো আমরা এইগুলো করি। এখন কখন তো আমরা ইউজ করবো, আমরা বলছি যে একটা ফার্স্ট লাইন ড্রাগ, যে কোনো ক্ষেত্রে আমরা
থাইরয়েড ডায়াবেটিস বা এগুলো ইউজ করতে পারি ফার্স্ট লাইন যে কোনো রোগীর ক্ষেত্রে, যদি কোনো কমপ্লিট ইন্ডিকেশন অন্য ক্ষেত্রে না থাকে। কেন ফার্স্ট লাইনটা আগের মধ্যে আমি বলছিলাম যে সকালবেলাও বলছি, এখনো বলতেছি, সেটা হলো যে এসি ইনহিবিটর বা এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর হলো তোমার থাইরয়েড ডায়াবেটিস, এই চারটা ওষুধ হলো ফার্স্ট লাইন ড্রাগ। সুতরাং আমরা প্রথমেই যদি চুজ করতে হয় চারটা থেকে একটা চুজ করবো। এখনো আমাদের এই ক্ষেত্রে ধরো যদি কোনো কমপ্লিট ইন্ডিকেশন না থাকে, ধরো এখন একটা রোগীর যে বলে প্রোটিনিউরিয়া আছে, কিডনি সমস্যা আছে, ডায়াবেটিস আছে, তাকে তো এসি ইনহিবিটর এআরবি আমরা ফার্স্ট চয়েস দিব। আচ্ছা, তারপরে যে বললাম কিডনি ট্রান্সপ্লান্ট করছো, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমাদের ফার্স্ট চয়েস। আচ্ছা, আর বাদ বাকি যে কোনো ক্ষেত্রে তুমি থাইরয়েড ডায়াবেটিস ইউজ করতে পারো। আর এই ক্ষেত্রে একটু প্রিফারেবল হবে যে সব রোগীর ক্ষেত্রে আমাদের হার্ট ফেলিয়ার আছে বা একটু আমরা একটু ডায়াবেটিস টাইপের অ্যাকশনটা চাই, তাদের ক্ষেত্রে আমরা ওই যে এই যে তুমি যেটা বললা যে আমাদের হলো ইন্ডাপামাইড বা ক্লোরথালিডন আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন? 3 মিনিট আছে। স্যার ডায়েট ইউজ করতে করতে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় তখন? হ্যাঁ, অবশ্যই। তাহলে এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। যদি আমি এসি ইনহিবিটর এআরবি ব্যবহার করি, তার কমপ্লিকেশন কি হতে পারে? এসি ইনহিবিটর ব্যবহার করলে আমার ব্লাড প্রেশার ড্রপ করতে পারে, এসি ইনহিবিটর ব্যবহার করলে আমার লিভার ফাংশনের সমস্যা হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো, জিপিটি বাড়তেছে কিনা, তারপরে আমাদের হলো লিভার ফাংশনের প্রেশার কমতে গেছে, তাহলে আমার ক্লিনিক্যাল ফলো আপ করতে হবে, আমার ল্যাবরেটরি ফলো আপ করতে হবে। আবার ধরো হলো যে ডায়াবেটিক যেটা আমরা ব্যবহার করতেছি, সেই রোগীর যেহেতু পটাশিয়াম কমতে পারে, সোডিয়াম কমতে পারে, আমার ইউরিক অ্যাসিড বাড়তে পারে, ঠিক আছে, তার ব্লাড সুগার ডেভেলপ করতে হবে, পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করতে হবে। তাহলে আমার টাইম টু টাইম পিরিয়ডিক্যালি আমার তাদেরকে আমাদের এই যে প্যারামিটার যেগুলো আছে, প্যারামিটার গুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাকে এই জন্য জানতে হবে যে কোন ওষুধের কোন সাইড ইফেক্ট হতে পারে। সুতরাং ওই সাইড ইফেক্ট গুলো আমরা জেনে, কারণ সবারই কিন্তু সব সাইড ইফেক্ট হবে না। যদি একটা ওষুধ সবাইকে সাইড ইফেক্ট করতো, তাহলে কিন্তু সেই ওষুধ আর মার্কেটে থাকতো না। সুতরাং যেহেতু কিছু কিছু পিপলকে, যেমন তুমি যেটা বলা যে ডায়াবেটিস ইউজ করলে সবার হাইপোক্যালিমিয়া হবে না, ডায়াবেটিস ইউজ করলে সবার হাইপোনাট্রিমিয়া হবে না, ডায়াবেটিস ইউজ করলে সবার ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিড বাড়বে না, কারো ক্ষেত্রে বাড়বে। আর কার বাড়বে যেহেতু আমরা জানি না, কিন্তু আমরা 2 থেকে 4 সপ্তাহ পরে আমরা এই ফলো আপে আসতে বলবো রোগীকে, এবং আমরা তখন এই প্যারামিটার গুলো, ল্যাবরেটরি প্যারামিটার গুলো আমরা দেখে নেবো। ঠিক আছে? বুঝা গেছে? আর আছে 1 মিনিট 42 সেকেন্ড। কারো কোনো কোশ্চেন আছে? নুসরাত জাহান, অলি, কানিস ফাতেমা, মেহজাবিন, স্বর্ণা, শাহানা সুলতানা, আফরা অনিকা, কানিস ফাতেমা। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে ইয়ে করি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আমাদের ক্লাস দিব, পরে আমি জানাই দিব। হ্যাঁ, কেউ কিছু বলবা? অলি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিলাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম।